নমস্কার, আমি অভিষেক মৈত্র। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের এই মুহূর্তে চলছে সপ্তম অধ্যায়, অর্থাৎ WBCHSC বোর্ডের ক্লাস 12-এর সপ্তম অধ্যায় কোঠারি কমিশন। অন্যান্য বোর্ডের এই চ্যাপ্টারটাই আবার হয়তো অন্য কোনো চ্যাপ্টারে রয়েছে বা অন্য কোনো অধ্যায়ে রয়েছে। অসমিয়া বোর্ড বা যারা ত্রিপুরা বোর্ডের রয়েছে তাদের হয়তো অন্য কোনো চ্যাপ্টারে রয়েছে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। তোমাদের এই কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা এই চ্যাপ্টারটা থেকে আজকে তোমাদের সর্বশেষ ক্লাস, অর্থাৎ আমি তোমাদেরকে এর আগের দিন যখন শর্ট করিয়েছিলাম বলে দিয়েছিলাম তোমাদের যে আজকে এই চ্যাপ্টার থেকে তোমাদের অল কমপ্লিট করে দিলাম। আর সম্ভব হলে হয়তো একটা প্রশ্ন হতে পারে, তবে আমি সেটা দেখব, তারপর আমি তোমাদেরকে করাবো বলেছিলাম। তো যাই হোক, ওটা আজকেই অফলাইনে করেছি। অফলাইনের সবাই আছে তাই তো? একটু দাঁত কেলি দাও সবাই। দাঁত কেলালেও দেখতে পাবে না, আমাকেই দেখতে পাবে। আচ্ছা যাই হোক, তো এখানে সবাই আছে, তোমাদেরকেও একসাথে বুঝিয়ে দেবো। ওই যে একটু আগে বলছিল এক ঢিলে দুই পাখি। তো যাই হোক, যেটা ভাববা। তো তোমাদের আজকে সপ্তম অধ্যায়ের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভেবেছিলাম করাবো না, কিন্তু যখন দেখলাম সংসদ নমুনা প্রশ্ন, অর্থাৎ তোমাদের বোর্ড অর্থাৎ WBCHSC বোর্ড থেকে যে সংসদ নমুনা প্রশ্ন দিয়েছে সেটাতে কিন্তু এই প্রশ্নটা ইনক্লুড রয়েছে। প্রশ্নের মান ওখানে উল্লেখ করা নেই ঠিকই, কিন্তু তোমাদের পরীক্ষাতে কিভাবে আসতে পারে সেটাও আমি এখন বলে দেবো। তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনবে, আর অবশ্যই জানো কি করতে হবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। কেউ যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে যখনই আমি তোমাদের জন্য নতুন কোনো ক্লাস আপলোড করব সবার প্রথমে যেন তুমি দেখতে পাও। ওকে, বুঝতে পেরেছো? ও আরও একটা কথা বলে দিই, নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কিসের জন্য দেওয়া রয়েছে? প্রত্যেকেই জেনে গেছো, সুতরাং আর দেরি না করে তোমরা প্রত্যেকে এখন থেকে জোর কদমে পড়া স্টার্ট করে দাও। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইছো, নোটস পেতে চাইছো, MCQ পেতে চাইছো, SCQ পেতে চাইছো, বিগত সালের প্রশ্নপত্রের সমাধান পেতে চাইছো, টেস্ট পেপার সলভ পেতে চাইছো, তাদের জন্য নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে লিখে পাঠাও তোমার নাম, ক্লাস, অ্যাড্রেস এবং কোন সাবজেক্ট, তুমি কোন সাবজেক্টের ক্লাস করতে চাইছো। কারণ তোমরা প্রত্যেকেই জানো এখানে আরও অনেক সাবজেক্টের ক্লাস হয়, তো সবার তো সব সাবজেক্ট নেই। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশনের সুপারিশগুলি উল্লেখ করো। আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি সংসদ নমুনা প্রশ্ন। একটু বলে দিই প্রশ্নটা কিভাবে আসতে পারে। প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে কিভাবে আসতে পারে, তাই তো? কিভাবে আসতে পারে সুদীপ্তা? প্রশ্নটা কিভাবে আসতে পারে? তো প্রশ্নটা আসতে পারে তোমাদের দুরকমভাবে। ডাইরেক্ট 8 মার্কসের দিতে পারে, সেখানে এই প্রশ্নটাই হয়তো উল্লেখ করে দিল। আর যদি না দেয় তাহলে কিভাবে দেবে? 6 মার্ক প্লাস 2 মার্ক, 2 + 6। আর কিভাবে দেবে? 3 + 5 দেবে না, 1 + 7 আসতে পারে। কোঠারি কমিশনের অপর নাম কি? এই শিক্ষা কমিশনের মান, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য প্রস্তাবিত সুপারিশগুলি উল্লেখ করো। নানা রকমভাবে আসতে পারে, একটা হয়তো এখানে এসে কেউ অ্যাড করে দিল। তো যেভাবেই আসুক না কেন আমরা কিন্তু এই প্রশ্নটাকে 8 মার্কসের জন্যই রেডি করব। বুঝতে পেরেছ? 8 মার্কসের জন্য রেডি করবো। বলা যায় না তো, যদি ডাইরেক্ট 8 মার্কস দিয়ে দেয় আর আমি যদি দেখা হলো এখানে 6 মার্কসের জন্য রেডি করালাম, তো বাকি 2-3টা পয়েন্টের জন্য তখন তোমরা বুঝতে পারছো প্রবলেমে পড়ে যাবে। তো যাই হোক, তো একটু আমি এখানে বলি তোমাদেরকে, এই যে এখানে একটা কথা আমি উল্লেখ করেছি, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য। উচ্চশিক্ষা বলতে আমরা কোন শিক্ষাটাকে বুঝি তোমরা নিজেরাই জানে, প্রত্যেকেই জানো উচ্চশিক্ষা বলতে কোন শিক্ষাটাকে বুঝি। কে বলবে? কে বলবে এখান থেকে? বলো। উচ্চ মাধ্যমিকের পর থেকে যে শিক্ষা, মানে কলেজ লেভেলের যে এক্স্যাক্ট, উচ্চ মাধ্যমিকের পর। এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে, পরীক্ষাতে লিখে চলে আসে। কি লিখে চলে আসে? উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকেই উচ্চশিক্ষার। আমিও মাঝে মাঝে হয়তো বলি তোমরা উচ্চশিক্ষার দরবারে চলে এসছো, সেটা প্রাথমিক পর্যায়ে। অ্যাকচুয়াল উচ্চশিক্ষা কোনটা, উচ্চশিক্ষা কোনটাকে বলছি সেইটা বুঝতে হবে। উচ্চশিক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরের স্টেট থেকে, পরের লেভেলটা থেকে যে শিক্ষাটা আমরা শুরু করছি। কলেজের শিক্ষাটা উচ্চশিক্ষার মধ্যে পড়ছে না? পড়ছে না?
অবশ্যই পড়ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটা উচ্চশিক্ষার মধ্যে পড়ছে। তারপর গবেষণামূলক পিএইচডি বলি যেটাকে আমরা, ফিলোসফি অফ ডক্টরেট ফিলোসফি, যেটা ডক্টর উপাধি, তাই তো, সেটাও কিন্তু উচ্চশিক্ষার মধ্যে পড়ছে। তাহলে এই যে স্নাতকোত্তর, স্নাতকটাকে আমরা গ্র্যাজুয়েশন বলি, স্নাতকোত্তরটাকে আমরা মাস্টার ডিগ্রি বলি, এমএ, এমএসসি, এমকম, এগুলো সব স্নাতকোত্তর পর্যায়ে পড়ছে, মানে ইউনিভার্সিটি লেভেল যেটাকে। তারপরেও আরও আছে, এমফিল আছে, পিএইচডি আছে। এমফিল তো শুনছি আবার বন্ধ করে দেবে, তোমরা জানো কিনা জানি না, আর পিএইচডিটাই থাকবে। আবার এদিকে বিএড হয়তো 4 বছরের জন্য হয়ে যাবে, বিএড যেটা মানে 4 বছর বলছে, মানে গ্র্যাজুয়েশনের সাথেই বিএডটাকে ইনক্লুড করে দেবে, বিএডটা 1 বছরের জন্য করবে, বিএড 2 বছর থাকতো। তো বিএড যদিও প্রফেশনাল কোর্স, তো যাই হোক, তো এই বিষয়টাকেই বলা হচ্ছে উচ্চশিক্ষা। তাহলে স্যার এক কথায় উচ্চশিক্ষা কাকে বলবো? এক কথায় শুধু বলবো, উচ্চ মাধ্যমিকের পর যে শিক্ষার সঙ্গে আমরা যুক্ত থাকি বা যে 5 বছরের যে শিক্ষাকাল, সেটাকেই আমরা বলি উচ্চশিক্ষা। স্যার বুঝলাম না, 5 বছর মানে? কে বলবে 5 বছর মানে? দিশা, 5 বছর মানে? ফার্স্ট 3 বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট, 3 বছর গ্র্যাজুয়েশন, নেক্সট 2 বছর মাস্টার্স। মাস্টার ডিগ্রি। কেন প্রাথমিকভাবে আমরা এটাই উচ্চশিক্ষার মধ্যে পড়ি, কেন পিএইচডি তো সবাই করতে পারে না, কিন্তু মাস্টার ডিগ্রিটা একটু হাইলি কোয়ালিফাইড ছেলেমেয়েরা হলে মাস্টার ডিগ্রি করতে পারবে, তাই তো? সে রেগুলারে হোক বা ডিস্টেন্সে হোক, পড়াশোনার যদি বোধগম্যতা থাকে, যদি পড়াশোনা করতে চায় তাহলে অবশ্যই করতে পারবে। আর বোনেরা যদি বিয়ে শাদী করে নেয় তাহলে আর কিছু করার নাই, তাই তো, মাস্টার ডিগ্রির আগেই হয়ে যাবে। তো যাই হোক, তাহলে উচ্চশিক্ষা বলতে কি, বিষয়টা কি সেটা আমরা প্রত্যেকে বুঝে গেলাম। তো এটা তো বুঝলাম, এটা আমার কথা বললাম আমি, উচ্চশিক্ষা বলতে কি বুঝলাম, বা কোঠারি কমিশন উচ্চশিক্ষা বলতে কি বুঝিয়েছেন। অ্যাকচুয়ালি কোঠারি কমিশন এটা তো প্রশ্ন নয়, প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য কোঠারি কমিশনের সুপারিশ, অর্থাৎ উচ্চশিক্ষার লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আমরা জানি কেন আমরা উচ্চশিক্ষা গ্রহণ করব। তাহলে এই যে লক্ষ্য বা উদ্দেশ্য, এগুলোকে যদি আরও উন্নত শিখরে পৌঁছানো যায়, আরও উন্নত শিখরে পৌঁছানো যায়, তাহলে কি করতে হবে, এই সম্পর্কে কোঠারি কমিশন কি বলেছেন, এইটা আমাদের প্রশ্ন। ভালো করে কিন্তু প্রশ্ন বুঝবে। পরীক্ষাতে কেউ উচ্চশিক্ষার লক্ষ্য উদ্দেশ্য লিখে চলে আসলে কেটে 0 মেরে দেবে, গ্যারেন্টি। মারবে তো? তোমার বাবা থাকলে শিওর মারতো, মারবে তো? তোমার বাবা হাই স্কুল টিচার জানি, তাহলে 0 মেরে দেবে। তাহলে কে খাতা দেখবে, কে দেখবে না, কেউ সবাই শিক্ষিত। তাহলে প্রশ্ন আগে বুঝতে হবে, উচ্চশিক্ষার লক্ষ্য উদ্দেশ্য চাইনি, কি বলেছে, উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য আমার কি কোঠারি কমিশন কি বলেছেন, তাহলে এইটা প্রশ্ন। তাহলে এবার আমরা যেভাবে ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব, প্রত্যেকে মন দিয়ে শুনবে, ওকে? বুঝতে পারলে অবশ্যই কিন্তু রিপ্লাই করে জানাবে আমাকে। তো দেখো, ফার্স্ট পয়েন্টটা কি বলেছি, কেউ বলো তো একজন, ফার্স্ট পয়েন্ট কি বলেছি? উচ্চশিক্ষার কেন্দ্র স্থাপন। আচ্ছা, আমি এখানে পয়েন্টগুলো লিখবো, তোমরাও খাতায় লিখে নিতে পারো, যদিও গ্রুপে নোটস পেয়ে যাবে। উচ্চশিক্ষার কেন্দ্র স্থাপন, হাতের লেখা অত ভালো নয় তাই মুখে বলে দিচ্ছি। উচ্চশিক্ষার কেন্দ্র স্থাপন, উচ্চশিক্ষার কেন্দ্র মানে হচ্ছে প্রতিষ্ঠানগুলো, বুঝতে পেরেছ? উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি পরিমাণে স্থাপন করতে হবে, উচ্চশিক্ষার কেন্দ্রগুলিকে স্থাপন করতে হবে। কে বলছে? আমি না তুমি না, কোঠারি কমিশন বলেছে বা ভারতীয় শিক্ষা কমিশন বলেছে, তাই তো? তাহলে উচ্চশিক্ষার কেন্দ্রগুলিকে স্থাপন করতে হবে। কেন কেন স্থাপন করতে হবে? কি বলো, তোমরাই বলো, কেন স্থাপন করতে হবে? যাতে কলেজীয় শিক্ষা বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগুলোকে আরও হাইলি থেকে হাইলি এডুকেটেডে নিয়ে যাওয়া যায় প্রত্যেকটা ছাত্রছাত্রীকে। কেন, যদি সংখ্যাটা বেড়ে যায় তাহলে প্রচুর ছাত্রছাত্রী সেখানে সুযোগ সুবিধা পাবে, সেখানে পড়ার জায়গা পাবে। আর যদি সংখ্যাটা কম থাকে তাহলে তো পাবে না। কেন, আমাদের এই ভারতবর্ষ কত কোটির দেশ? 131 কোটি, 131 কোটি জনসংখ্যা। তার মধ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা যায় তাহলে সবাইকেই তো চান্স দিতে হবে, সবাই তো উচ্চশিক্ষা, তবেই তো দেশের মান উন্নতি হবে, তবেই তো শিক্ষার মান উন্নতি হবে। সবাই যদি উচ্চশিক্ষার মানে জায়গাতে পৌঁছাতে পারে, তাহলে উচ্চশিক্ষার কেন্দ্র স্থাপন করতে হবে। এটা কে বলছে? কোঠারি কমিশন বলেছে। যাতে উচ্চশিক্ষার মান উন্নয়নের শিখরে পৌঁছাতে গেলে সর্বপ্রথম উচ্চশিক্ষার যতগুলো প্রতিষ্ঠান বা কেন্দ্র রয়েছে সেগুলোকে আরও বেশি মাত্রায় স্থাপন করতে হবে। এইটা হচ্ছে নাম্বার 1 সুপারিশ, ওকে, মান উন্নয়নের জন্য। নাম্বার 2 কি বলেছে? মহাবিদ্যালয়ের গুণগত মান উন্নয়ন। মহাবিদ্যালয়ের গুণগত মান উন্নয়ন, মহাবিদ্যালয়ের গুণগত মান উন্নয়ন, তাই তো? আচ্ছা, সন্ধি করে লিখলাম।
মহাবিদ্যালয়ের গুণগত মান উন্নয়ন। মহাবিদ্যালয় মানে কি? ইংরেজিতে কি বলে মহাবিদ্যালয়? কলেজ, তাই তো? বিশ্ববিদ্যালয়কে ইংরেজিতে কি বলে? ইউনিভার্সিটি। আর স্কুলকে? না, যেই একটু ঘুরিয়ে দিলাম অমনি স্কুল। স্কুলকে বিদ্যালয়, তাই তো? কখনো ইংলিশ বেঙ্গলি, বেঙ্গলি ইংলিশ এইভাবেই বলতে হবে তো, আমাদের জানতে হবে তো। কি পেও, তাই তো? হ্যাঁ, মুখে বলতে হবে হ্যাঁ। সবাই তোমার ভয়েস শোনার জন্য অপেক্ষা করছে, ওগুলো হবে। তাহলে শোনো, তাহলে মহাবিদ্যালয়ের গুণগত মান উন্নয়ন, অর্থাৎ মহাবিদ্যালয় মানে কলেজগুলির গুণগত মান উন্নয়ন করতে হবে। আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনেকগুলো কলেজ থাকে, যেমন আমাদের এই মালদাতে রয়েছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, যেখান থেকে আমি পাস আউট। তাহলে এই গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু অনেকগুলো কলেজ রয়েছে। মালদা কলেজ রয়েছে, গৌড় কলেজ রয়েছে, ওমেন্স কলেজ রয়েছে, রয়েছে তো কালিয়াচক কলেজ রয়েছে, প্রচুর কলেজ রয়েছে। তাহলে এরকম 26টা 28টা যেমন রয়েছে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে কলেজগুলো, তাহলে এই কলেজগুলোর গুণগত মান উন্নয়ন করতে হবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী যখন তারা উচ্চ মাধ্যমিক শিক্ষার স্তরটা পার করছে, তারা যাতে কলেজগুলোতে স্ব ইচ্ছায় গিয়ে পড়তে পারে। আমরা দেখবে এই জিনিসটা করি না, না ওই কলেজটা ভর্তি হবো না, ওই কলেজে পড়াশোনা হয় না, আমরা এরকম আলোচনা করি না নিজেদের মধ্যে? কারোর সামনে হয়তো বলি না, কিন্তু নিজেদের মধ্যে বন্ধু বান্ধবদের মধ্যে আলোচনা করি, ওই কলেজে ভর্তি হবো না, ওই কলেজে পড়াশোনা হয় না, এই কলেজে ভর্তি হবো না, ওই কলেজে ভালো টিচার নেই, এরকমভাবে আমরা আলোচনা করি, তাই তো? দেখবে তোমাদের মধ্যে থেকে এরকম আছে, তোমাদের ডিস্ট্রিক্টে অনেক কটাই হয়তো কলেজ আছে, কিন্তু একটা কলেজ যেটাতে হয়তো ফ্যাসিলিটি খুব সুন্দর, মানে ক্লাসরুম, ইন্টারনেট ফ্যাসিলিটি সব কিছু রয়েছে, সেই কলেজটাতে যাওয়ার জন্য সবাই ঝোঁক লাগিয়ে থাকে তো। যেমন আমাদের মালদাতেও এরকম রয়েছে অনেক কলেজ। মেয়েদের মধ্যে মেয়েরা প্রথমেই টার্গেট করে কোন কলেজ? দেখো, আমাকেও বলতে হলো না, ওরাই বলে দিল। মেয়েরা প্রথমে টার্গেট করে ওমেন্স কলেজ। এবার ওমেন্স কলেজে যদি সিট না পায় কোনো কারণবশত, কেন র্যাঙ্কের উপর ডিপেন্ড করছে তো, অপশনাল রয়েছে কোন কলেজ? মালদা কলেজ। অপশনাল রয়েছে গৌড় কলেজ। এই টাউনে লোকালে 3টে কলেজ, ভাবো আমি যে এরিয়াতে আছি লোকালে 3টে কলেজ। তারপরে এর বাইরেও কিন্তু আরও আছে, গাজল কলেজ রয়েছে, কালিয়াচক কলেজ রয়েছে, পাকুয়াহাট ডিগ্রি কলেজ রয়েছে, অনেক কলেজ রয়েছে, কিন্তু আমরা ওগুলোকে কিন্তু সাইড চয়েস হিসাবে রাখি, ওগুলো পরে, ওগুলো দেখবো, তাই তো? দূরে আছে, অনেক দূরে যেতে হবে, বাস জার্নি করতে হবে, আবার আসতে হবে, তারপর বাসে যেতে যেতে কজন লাইন মারবে কে জানে, এরকম একটা ব্যাপার স্যাপার ভাবনা চিন্তা মাথার মধ্যে চলেছে। বাস ভাড়া আছে, বাবার টাকা ধ্বংস হয়ে যাবে, ওই টাকাটা থাকলে আমার বিয়েতে কাজে লাগবে, এরকম একটা ভাবনা চিন্তা আছে তো। তো যাই হোক, তাহলে মহাবিদ্যালয়গুলির গুণগত মান উন্নয়ন করতে হবে। গুণগত মান মানে পড়াশোনার দিক থেকে বলো, ইন্টারনেট ফ্যাসিলিটিস দিক থেকে বলতে পারো, স্পোর্টসের দিক থেকে বলতে পারো, যা যা আছে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যা যা থাকার কথা, বুঝতে পেরেছ? হাইলি এডুকেটেড টিচার্স বলতে পারো, তারপর ধরো ওয়াইফাই কানেকশন বলতে পারো। এখন কলেজে পড়াশোনা করতে গেলে কিন্তু আমাদের শুধুমাত্র পুঁথিগত বইপত্র পড়লে চলে না, চলে কি? তাহলে আমাদের জ্ঞানটা সীমাবদ্ধ অবস্থায় থেকে যাবে, তাই তো? একটা টিচারকেও যেমন অনেক পড়াশোনা করতে হয়, শুধু একটা দুটো বই পড়ে স্টুডেন্টকে পড়িয়ে দিলাম কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, সেটা কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ার নমুনা নয়। ওটা স্কুল পর্যন্ত ঠিক আছে, দুটো বই পড়ে আমি একটু নোট লিখিয়ে তাকে পড়িয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে তোমাকে কিন্তু শুধু পুঁথিগত বই পড়লে চলবে না, বইয়ের বাইরেও অনেক জ্ঞান অর্জন করতে হবে, ফিল্ড থেকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে এই ধরনের জ্ঞান অর্জন করতে পারে সাহায্যকারী এরকম শিক্ষককেও রাখতে হবে। তারপরে নর্মাল বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে যে সমস্ত শিক্ষকরা চলছে, সেই সমস্ত শিক্ষককে সেখানে অ্যাপয়েন্ট করতে হবে, তাই তো? তাহলে এইভাবেই তো সেই প্রতিষ্ঠানের গুণগত মান উন্নয়ন করা যাবে। ধরো এটা একটা প্রতিষ্ঠান, এটা একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে একদম কম্পিউটার ভালো চালাতে পারে, আইসিটি ক্লাস মানে ইন্টারনেট ভালো ইউজ করতে পারে, কোথায় কোন বইপত্রে কোন টপিকটা ভালো আছে। যেমন আমাদের এই যে ধরো সিলেবাসে যে রয়েছে যা যা টপিক, একটা বইয়ে কি সব টপিক আছে ভালো? নাই। আমি যেমন তোমাদের নোটস লেখাই, আমাকে কি 5টা 6টা বই এখান থেকে ফলো করে দেখতে হয় যে কোন টপিকটা কোন বইটাতে ভালো আছে। একটা বই যদি সবাই পেয়ে যেত সব কিছু, তাহলে তো একটা বই কিনে মানুষ পরীক্ষাতে লিখে চলে আসতে পারতো, সেরকমটা হয় না। তার মানে কি টপিক রিলেটেডও আবার বই আছে, তাই তো? এরকম একটা টপিক রিলেটেড বই পাওয়া যায়, এরকম ভাগ রয়েছে। তাহলে এইভাবে কিন্তু শিক্ষক মহাশয়দেরও জ্ঞান অর্জন করতে হবে, যাতে মানে যা যা ইনক্লুড করা দরকার, যা যা দরকার সব কিছু মিলেই কিন্তু একটা প্রতিষ্ঠানের গুণগত মানটাকে উন্নয়ন করা যায়। গুণগত মান, কোয়ালিটি, কোয়ান্টিটি নয়, কিন্তু কোয়ালিটির কথা বলছি এখানে, বুঝতে পেরেছো? কোয়ালিটিটাকে বাড়ানো যায়, বুঝতে পেরেছো? গুণগত মান উন্নয়ন মহাবিদ্যালয়ের নেক্সট পয়েন্ট কি আছে? মৌলিক চিন্তায় উৎসাহ দান। মৌলিক চিন্তায় উৎসাহ দান, খুব ভালো পয়েন্ট। মৌলিক চিন্তায় উৎসাহ দান,
মৌলিক চিন্তায় উৎসাহ দান। আচ্ছা, মৌলিক চিন্তা মানে কি? মৌলিক চিন্তা কে বলবে? সংযুক্তা? কানে কম শুনছে। আচ্ছা, এবার ঠিক শুনেছি। আচ্ছা, তার মানে কি মৌলিক চিন্তা মানে হচ্ছে নিজস্ব চিন্তা ভাবনাগুলি। তাহলে এই যে এইখানে ভালো করে বুঝতে হবে, কলেজীয় শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, এই শিক্ষার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র পুঁথিগত শিক্ষা না, যেটা তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে এখন থেকে শেখাই আমি। তোমরা যারা আমার রেগুলার ক্লাস করো তারা কিন্তু জানো, আমি কিন্তু সবসময় তোমাদেরকে বলি নোট মুখস্থ করে লাভ নেই, টপিক বুঝে নাও, নিজের ভাষা ব্যবহার করো। টপিকটা শুধু বুঝে নাও, টপিক বুঝে নেওয়া তারপর নিজের ভাষা ইউজ করাটাই তো এই পয়েন্টটা। টপিক বুঝে নিয়ে তুমি যখন নিজের কথাগুলো লিখছো, তুমি যেটা বুঝলা, ও যেটা বুঝলো, ও যেটা বুঝলো, ও যেটা, সবার লেখা কি সেম হবে? কখনোই হবে না। আমি যা বুঝলাম আমি তাই লিখবো, ও যা বুঝলো তা লিখবে, এ যা বুঝলো সে সেটা লিখবে। কিন্তু নোটটাকে যদি মুখস্থ করে লেখে তাহলে এখানে যে কজন বসে আছো সবার নোট একই হবে, তাই তো? মাথায় ঢুকছে তো? তার মানে মৌলিক চিন্তায় উৎসাহ দান, অর্থাৎ আমাদের নিজস্ব চিন্তাভাবনার উপর উৎসাহ দিতে হবে। আমরা যাতে আমাদের যে নিজস্ব দক্ষতা, মানে আমরা কলেজে ভর্তি হয়েছি বা মাস্টার ডিগ্রিতে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, তা আমরা নিজস্ব আমাদের চিন্তাভাবনা রয়েছে, নিজস্ব বোঝার ক্ষমতা রয়েছে, আমাদের মধ্যে সেই কোয়ালিটিটা রয়েছে বলেই তো আজকে আমরা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে রয়েছি। যদি কোয়ালিটিটা না থাকতো তাহলে তো আমি ওই 12-এর মধ্যে ল্যাথ খেতাম, শুধু ঘুরতাম, বনবান বনবান করে ঘুরতাম শুধু। 12-এ ফেল করছি, আবার পড়ছি, আবার ফেল করছি, আবার পড়ছি, আবার ফেল করছি, এরকম হতো। কিন্তু আমাদের মধ্যে কিন্তু এরকম নেই, আছে কি? কোয়ালিটি আছে আমাদের প্রত্যেকের মধ্যে। আর এই কোয়ালিটিটার জন্যই কিন্তু কি হচ্ছে, কোয়ালিটিটার জন্যই কি হচ্ছে, আমাদের মধ্যে স্বাধীনভাবে আমরা চিন্তাভাবনাগুলি করতে পারছি এবং সেই চিন্তাভাবনার বিকাশও করতে পারছি, যাতে করে কি না আমাদের এই উচ্চশিক্ষার ক্ষেত্রে মান উন্নয়ন করা যাচ্ছে। কেন? 10টা মানুষের যদি 10 রকম চিন্তাভাবনা উঠে আসে, সেই 10 রকম চিন্তাভাবনাকে কম্বাইন্ড করে কিন্তু আবার একটা নতুন চিন্তা বেরিয়ে যাবে, বেরোবে তো? তার মানে এইভাবেই কিন্তু উচ্চশিক্ষার মানগুলোকে উন্নয়ন করা যায়। দেখবে বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষায় তোমাদের যদি পরিচিত এরকম থাকে, তারা প্রতিনিয়ত কিন্তু সবসময় পড়াশোনার মধ্যে ইনক্লুড থাকে। নতুন নতুন বই, নতুন নতুন অনলাইন লাইব্রেরি, তোমরা জানো কিনা আমি জানি না, অনলাইন লাইব্রেরি আছে কিন্তু। যে আমরা যেমন স্কুল থেকে যে লাইব্রেরি দেখি, আমাদের মালদার জেলার লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি যা দেখি, এর বাইরেও কিন্তু অনলাইন লাইব্রেরি আছে। সেখানে পারচেস করতে হয়, বাই করতে হয়, একটা মান্থলি টাকা পয়সা লাগে সেখানে হয়তো। তো সেগুলো দিয়েও কিন্তু আমরা অনলাইন লাইব্রেরির মধ্য দিয়ে বইপত্র দেখতে পারি, বইপত্র নিজের কাছে রাখতে পারি, আবার তাকে সেটা টাইম মতো ফেরত দিয়ে দিতে হয়। লাইব্রেরি যেমন লাইব্রেরি সিস্টেম, তাহলে প্রতিনিয়ত সেই সমস্ত স্যারেরা এগুলো নিয়ে নাড়াচাড়া করছেন। কেন কেন করছেন? উদ্দেশ্য একটাই, আমি যদি শিক্ষিত না হয় তাহলে আমি আমার ছাত্রছাত্রীদের বা আমার স্টুডেন্টসদেরকে শেখাতে পারবো না। আর শেখাতে না পারলে উচ্চশিক্ষার মানটাও বাড়বে না, মানটা যেখানে ল্যাথ খাচ্ছে ওখানেই ল্যাথ খাবে পড়ে পড়ে, তাই তো? এইভাবেই তো উচ্চশিক্ষার মানটা বাড়ে। তাহলে হাইলি এডুকেশন, তাহলে এই যে মৌলিক চিন্তায় উৎসাহ দান, অর্থাৎ স্বাধীনভাবে চিন্তা করার উৎসাহ প্রদান করতে হবে কাদের? প্রত্যেকটা ছাত্রছাত্রীদের। এইটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট দেখো, নাম্বার 4 কি আছে? বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় সুযোগ বৃদ্ধি। আচ্ছা, এটা তো বলার কোনো বিষয় নয়, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি। কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি, তাই তো? এটাই আছে পয়েন্টটা। তাহলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি বিষয়টা কি? আমরা আগের ক্লাসে অলরেডি আলোচনা করে দিয়েছি। বৃত্তিমূলক শিক্ষা অর্থাৎ ভোকেশনাল এডুকেশনটা কি, কারিগরি শিক্ষা অর্থাৎ টেকনিক্যাল এডুকেশনটা কি, আলোচনা করে দিয়েছি। প্রত্যেকেই জানো, তোমরাও জানো। যারা জানো না তোমাদের একটা সুবিধা আছে, প্লাস পয়েন্ট, আগের ক্লাসটা দেখে নেবে। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার উপর সম্ভবত 2টো ক্লাস দেওয়া হয়েছে, তাই তো? একটা সম্পর্ক আর একটা কি মানে বৈশিষ্ট্য কিছু একটা দিয়েছিলাম, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তাহলে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সুযোগ বৃদ্ধি, এটা উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট। কিভাবে? দেখবে উচ্চশিক্ষার দরবারে কি সবাই পৌঁছাতে পারে? সবাই কিন্তু পারে না, তাই তো? উচ্চশিক্ষার দরবারে সবাই পৌঁছাতে পারে না। কেন পারে না? কারণ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু দেখতে হবে একটা বিষয় ভালো করে আমাদের। আমরা উচ্চ মাধ্যমিক যখন ক্রস করছি, উচ্চ মাধ্যমিক যখন আমরা পড়ছি, উচ্চ মাধ্যমিক পড়ার পর আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে যে কলেজে কিভাবে চান্স পাবো। সবাই অনার্স পায় না, পায় কি? সবাই অনার্স পায় না। তার মধ্যে দেখবে অনেকে কিন্তু আবার জেনারেল কোর্সে ভর্তি হয়ে যায়, তাই তো?
অনার্স পায় না, তার মানে কি এবার যারা পেলো না বা যাদের হয়তো উচ্চশিক্ষায় প্রবল ইচ্ছা ছিল যে কলেজে ভালো কলেজে একটা ভর্তি হবো, অনার্স নিয়ে পড়বো বা এরকম একটা কলেজে, এবার তারা পেলো না, তখন কি তারা ডিপ্রেশনে চলে যায়। এবার তাদের জন্য কিন্তু কমিশন চিন্তাভাবনা করে রেখেছে অলরেডি। কমিশন কি বলছে? কমিশন বলছে যে তাদের জন্য তাদের ডিপ্রেশনে যাওয়ার কোনো দরকার নেই, অপশনাল রয়েছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা। এই জায়গাতে যাও, তোমার ভবিষ্যৎ গড়ে যাবে। এই জায়গাতে যাও, অপশনাল, শুধু যে পুঁথিগত শিক্ষার মধ্যে থাকতে হবে কোনো দরকার নেই, অপশনাল রয়েছে বৃত্তিমূলক কারিগরি শিক্ষা। ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, পলিটেকনিক কলেজ রয়েছে, এগুলোতে চলে যাও। এগুলোতে গেলে তোমাকে ওই মানে পেট চালানোর জন্য পিছন ঘুরে তাকাতে হবে না, চাকরির পেছনে তোমাদের ছুটতে হবে না, চাকরি তোমার পেছনে ছুটবে। আমি আগের দিন বুঝিয়েছিলাম বৃত্তিমূলক কারিগরি শিক্ষার ক্ষেত্রে, এক্সাম্পলও দিয়েছিলাম আমার ভাইয়ের, তাই তো মনে আছে নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের, যে ভাই এখন ওই বৃত্তিমূলক কারিগরি শিক্ষার মধ্যে গিয়ে ও এখন কিন্তু কোম্পানি থেকে 40,000 টাকা মান্থলি স্যালারি পাচ্ছে, যেটা আমিও পাই না, তাই তো। একটা প্রাইমারি স্কুলের টিচারও কিন্তু 40,000 টাকা স্যালারি পায় না আমার যা মনে হয়, ও কিন্তু মান্থলি পাচ্ছে। আমার ভাই আবার আমার থেকেও বয়সে ছোট, 2 বছরের ছোট। কোম্পানি থেকে ওকে অ্যাপেলের ল্যাপটপ দিয়েছে 2 লাখ টাকা দাম, অ্যাপেলের ল্যাপটপ, আবার একটা এক্সট্রা ল্যাপটপ দিয়েছে ডেলের 86,000 টাকা দাম। তাহলে ভাবো এগুলো পেয়েছে ফ্রি অফ কস্ট। কেন? ওর মধ্যে সেই কোয়ালিটি আছে, ওর মধ্যে সেই ম্যান পাওয়ারটা আছে, ওর মধ্যে সেই মানব সম্পদটা আছে, ওর বুদ্ধি দক্ষতাটাকে কাজে লাগাচ্ছে কোম্পানি ওর বুদ্ধি আর দক্ষতা দিয়ে কোম্পানিতে আরও ইনকাম করছে বেশি। তো ওকে 2 লাখ টাকা 2.5 লাখ টাকা জিনিস দিতে আপত্তি কোথায়? দিয়ে দিল, কোম্পানিও তো ইনকাম করছে ওর বুদ্ধি পরিশ্রম দিয়ে। তার মানে কি এইটা একটা অপশনাল রেখে দিয়েছে। তাহলে কোঠারি কমিশন কিন্তু এই বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার কথাও বলেছে, যেটা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। তাহলে এইভাবে কিন্তু সুযোগ বৃদ্ধি করেছে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা, যেখানে কিনা পুঁথিগত শিক্ষা থেকে যারা বঞ্চিত হয়ে যাচ্ছে কোনো কারণবশত, রেজাল্ট খারাপ বা বিশেষ কারণবশত বা ইচ্ছাও হতে পারে, তারা কিন্তু এইখানে চলে যেতে পারে। আর এই জায়গাটাতেও আস্তে আস্তে এর মানটাও বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট পয়েন্ট কি আছে? আদর্শ পাঠাগার তৈরি। আদর্শ পাঠাগার। পাঠাগার মানে কি গো? আমি তো ভুলে গেলাম। এই পাঠাগার মানে কি? শৈলী বলো, পাঠাগার মানে কি? পাঠাকে গেড়ে দেওয়া না তো? তাহলে পাঠাগার মানে কি? এত ভাবনা চিন্তা কোত্থেকে আসে? লাইব্রেরি, জানো না এটা? লাইব্রেরি। তাহলে আদর্শ লাইব্রেরি তৈরি করতে হবে, এটার বাংলা টার্মগুলো আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, পাঠাকে গেড়ে দেওয়া নয়, পাঠাগার মানে। আপনি এটা বললেন, এটাই পরীক্ষা হলে এটাই মনে পড়লো। এটা লিখে আসলে কিন্তু টিচার হার্ট ফেল করে মারা যাবে, তার জন্য দায়ী তোমরা থাকবা। আদর্শ পাঠাগার তৈরি। আদর্শ পাঠাগার তৈরি মানে কি? আদর্শ, এই শুনে নাও, আদর্শ পাঠাগার মানে হচ্ছে প্রপার লাইব্রেরি তৈরি করতে হবে স্টুডেন্টের চাহিদা অনুযায়ী, স্টুডেন্টের প্রয়োজনীয়তা অনুযায়ী। ধরো আজকে আমরা এডুকেশন ক্লাস করছি এখানে, তাহলে এডুকেশন ক্লাসের জন্য আমাদের যে যে রাইটারের বই দরকার, যে যে বেঙ্গলির, আমরা বেঙ্গলি মিডিয়াম, তাহলে যে যে বেঙ্গলি রাইটারের বই দরকার, সুশীল রায়, তবে আরও কত বই আছে এখানে, কে কে আছে এখানে, এই যে নিমাই চাঁদ ঘোড়াই, সুশান্ত কুমার সাহু, তারপর কে আছে, দাশগুপ্ত, অনেক বই আছে। তার মানে এই যে প্রয়োজনীয় বইগুলো, এগুলো লাইব্রেরিতে থাকতে হবে। দেখা গেল আমি পড়ছি এডুকেশন নিয়ে, আমার এডুকেশনের প্রয়োজনীয় বই নেই, ওখানে লাইব্রেরিতে আছে হাড় হিম করা ভূতের গল্প, কোনো লাভ আছে? লাইব্রেরিতে আছে এডুকেশন পড়তে গিয়ে আমি বই খুঁজতে গিয়ে দেখছি গা ছমছমে ভূতের গল্প, লাভ আছে কিছু? কোনো লাভ নেই। এই যে এখানে আছে আলমারিতে। তার মানে কি আমার প্রয়োজনীয়, এই শোনো, প্রয়োজনীয় এবং স্টুডেন্টের চাহিদা অনুযায়ী, অর্থাৎ নিড, যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু বইপত্রগুলো লাইব্রেরিতে রাখতে হবে। শুধু তাই নয়, তারা যাতে এক্সট্রা জ্ঞান অর্জন করতে পারে সেই রিলেটেড বই রাখতে হবে। যেমন আমরা প্রযুক্তি রিলেটেড পড়াশোনা করছি, তাহলে প্রযুক্তি রিলেটেড বইগুলো রাখতে হবে। বৃত্তিমূলক ও কারিগরি একটা পয়েন্টে বা আলোচনা করছি, তাহলে বৃত্তিমূলক ও কারিগরি নিয়ে যদি কেউ আরও বেশি জানতে চায় সেই সম্পর্কিত বই রাখতে হবে সেখানে। বুঝতে পেরেছ? তাহলে এইভাবে কিন্তু একটা আদর্শ লাইব্রেরি তৈরি করতে হবে বা পাঠাগার তৈরি করতে হবে। বুঝতে পারলা? পাঠাকে গেড়ে দেওয়া নয়। পরের পয়েন্ট বলো। আংশিক সময়ের শিক্ষা। আংশিক সময়ের শিক্ষা, এদিকে চলে আসি। আংশিক, বনিতা একটু দাঁড়াও। আংশিক সময়ের শিক্ষা, তাই তো? আংশিক সময়ের শিক্ষা বিষয়টা কি? আংশিক সময়ের শিক্ষা মানে হচ্ছে আমরা
যে পুঁথিগত শিক্ষা অর্জন করছি বা রেগুলার ক্লাসে অর্জন করছি শিক্ষাটা, সেইটার পাশাপাশি কমিশন বলছেন আংশিক উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু আংশিক সময়ের শিক্ষা প্রদান করতে। কাদের জন্য? গৃহবধূ ধরো, যারা হয়তো পড়াশোনা করতে করতে বিশেষ কারণে হয়তো তাদের বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু তারা হয়তো পড়তে চাইছে। এরকম এই যে তোমাদের মধ্যেও এরকম অনেকেই আছে যারা বিবাহিত কিন্তু পড়াশোনা করছো, তাই তো? অনেকেই আছে পড়াশোনা করছে কিসের জন্য? তারা নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে, সমাজে প্রতিষ্ঠিত করবে বলে, যাতে সবসময় একটা লিপস্টিক কিনতে হবে তার জন্য যেন হাজব্যান্ডের কাছে টাকাটা চাইতে না হয়, আমি নিজে যেন কিনতে পারি তার জন্যই, তাই তো? সব দুটো পয়সা যেন মাকে পাঠাতে পারি, বাবাকে পাঠাতে পারি, মা বাবার বয়স হচ্ছে। তাহলে বিয়ের পরেও কিন্তু অনেকে কি করছে? পড়াশোনার জন্য প্রবল ইচ্ছা প্রকাশ করছে। তাহলে এরা সংসার সামলে, হয়তো বাচ্চা কাচ্চা সামলে রেগুলার পড়াটা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কোঠারি কমিশন কি বলছে? দরকার নেই রেগুলার, তোমাদের জন্য তো রয়েছে আংশিক সময়ের শিক্ষা। তুমি ডিস্টেন্স এডুকেশনে পড়ো, সপ্তাহে একদিন ক্লাস করো। ডিস্টেন্স এডুকেশন সপ্তাহে একদিন ক্লাস, আংশিক সময় তো রোববার ছুটির দিন, ওই রোববারটা একটু ম্যানেজ করে তুমি ক্লাস করো। অসুবিধা হচ্ছে? ঠিক আছে, দরকার নেই, ডাকযোগে ক্লাস করো। তোমাকে বাড়িতে বইপত্র সব দিয়ে চলে যাবে, তুমি বাড়িতে বসে ক্লাস করো, কোনো দরকার নেই কোথায় যাওয়ার, কোথাও যেতে হবে না। দেখো, কমিশন কিন্তু এই সমস্ত সুপারিশগুলো করেছে বলে তার বাস্তবায়ন কিন্তু বর্তমানে ঘটেছে। আমরা ডাকযোগে শিক্ষা গ্রহণ করছি, আমরা ডিস্টেন্স এডুকেশনে শিক্ষা গ্রহণ করছি। যারা রেগুলারে চান্স পায় না তারা কোথায় যায়? ডিস্টেন্স এডুকেশনে চলে যায়। তো ডিস্টেন্স এডুকেশন প্রচুর আছে, কল্যাণী ইউনিভার্সিটি, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রয়েছে, তাই তো? আছে। তারপর কি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি রয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি রয়েছে, প্রচুর রয়েছে এগুলো ওপেন ইউনিভার্সিটি। তাহলে এইভাবে কিন্তু আংশিক সময়ের শিক্ষা কিন্তু কমিশন বলেছেন আংশিক সময়ের শিক্ষা প্রদান করার কথা। নেক্সট পয়েন্ট বলো কি আছে? সময়কাল। এটা যদিও একটু আগে বলে দিয়েছে দিশা, তারপরেও বলি। সময়কালের ক্ষেত্রে কি বলছে কোঠারি কমিশন? আমি প্রথমেই বলেছিলাম উচ্চশিক্ষার কত বছর? 5 বছর, মানে উচ্চ মাধ্যমিকের পর যে 5টা বছর ধরে আমরা শিক্ষা গ্রহণ করছি সেইটাকেই বলা হচ্ছে উচ্চশিক্ষা, তাই তো? উচ্চশিক্ষার স্তর, আমি স্তর বলতে গিয়ে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে গ্র্যাজুয়েশন, একটা হচ্ছে মাস্টার ডিগ্রি। গ্র্যাজুয়েশনটা হচ্ছে 3 বছরের কম করলে চলবে না, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তাই তো? 3 বছর। আর মাস্টার ডিগ্রিটা 2 বছরের জন্য। কিন্তু কমিশন বলছে যদি কেউ কোনো কারণ ল্যাথখোর পাবলিক থাকে, মানে পড়াশোনা করে না, এরকম ল্যাথখোর পাবলিক, তাহলে সেই পাবলিকটা কি হবে? ওকে তো 3 বছর লেগে যাবে, তো ফেল করে গেল, তাই তো? শ্বশুর বা কারোর কলেজ না তো ওটা পাস করিয়ে দিবে? দেবে না, ফেল করেছে, তার যোগ্যতা নেই, কোয়ালিটি নেই, তাহলে তাকে তো আবার ব্যাক থেকে যেতে হলো। তার মানে কমিশন সেক্ষেত্রে বলছে মাস্টার ডিগ্রি ক্ষেত্রে আরও এক্সট্রা 1 বছর, 2 বা 3 বছর। সময়কালটা কি বললাম? গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে 3 বছরের কম করলে চলবে না, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ওখানে 3 বছরই সর্বোচ্চ আর এদিকে সর্বনিম্ন। আর এক্ষেত্রে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে 2 বা 3 বছর। ক্লিয়ার হয়েছে? এটা সময়কাল, আমি নোটসে লিখে দিয়েছি, তোমরা পেয়ে যাবে। নেক্সট পয়েন্ট কি? পরিচালনা। আচ্ছা, পরিচালনা বিষয়টা কি? পরিচালনা মানে এই যে ইউনিভার্সিটিগুলি, বিশ্ববিদ্যালয়গুলি, এই বিশ্ববিদ্যালয়গুলিকে পরিচালনার জন্য যেটা সবচেয়ে প্রধান মাথায় রাখতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলা, অর্থাৎ যুগ উপযোগী হয়ে ওঠা। যদি একটা বিশ্ববিদ্যালয় মানে কি, সেখান থেকে একটা শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণ হচ্ছে, সেখান থেকে একটা শিক্ষার্থী ভালো একটা জায়গাতে স্টাবলিশ হচ্ছে, সেখান থেকে পড়াশোনা করে বেরিয়ে, তাহলে সেই শিক্ষার্থীকে যুগের সাথে যাতে তাল মিলিয়ে চলতে পারে, সে যাতে এক্সপার্ট হতে পারে, তার জন্য কি ইউনিভার্সিটিকেই সেই দায়িত্বটা নিতে হবে, ইউনিভার্সিটির টিচার্সদেরকে সেই দায়িত্বটা নিতে হবে, তাদেরকে নতুনভাবে সেই শিক্ষাগুলো প্রদান করতে হবে। বুঝতে পারছো তো? তারা যাতে বিভিন্ন টেকনোলজি সংক্রান্ত বা আদার্স যা রয়েছে একটা সমাজে, বর্তমান সমাজে 2021 সালেটা, এই সমাজে মানিয়ে নিতে গেলে যা আমার প্রয়োজন সেইভাবে চলতে হবে। পোশাক আশাক, কার সাথে কীভাবে কথা বলবো, এগুলো তো আমরা এখান থেকেই শিখি। একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে আমি কিভাবে কথা বলবো, আর বাড়িতে মা বাবার সাথে কিভাবে কথা বলবো, এগুলোও তো আমরা শিখি প্রতিষ্ঠান থেকে, বিদ্যালয় থেকে, তাই তো? সব কিছুই যে আমাদের মা বাবা শেখায় তা তো নয়। মা বাবার শেখানোর বাইরেও কিন্তু আমরা যেখানে ক্লাস করি বা আমরা যেখানে যাই, সেখানে গিয়ে নিশ্চয়ই সব অনেক কিছুই শিখি। তাহলে এইভাবে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলিকে পরিচালনার দায়িত্ব নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী, স্টুডেন্টস, সে ছেলে হোক বা মেয়ে হোক, স্টুডেন্টস মানে উভয়ই, প্রত্যেকটা শিক্ষার্থীকে যুগের সাথে তাল মিলিয়ে কি করতে হবে? শিক্ষাটাকে পরিচালনা করতে হবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাটাকে পরিচালনা করতে হবে, ইনক্লুড কলেজের শিক্ষা। বুঝতে পেরেছ? আর পরে পয়েন্ট দিয়েছি না শেষ? আরও আছে, বলো।
পরামর্শ ও আলোচনা সভার আয়োজন। আচ্ছা, এইটা একটা খুব ভাইটাল পয়েন্ট, পরামর্শ ও আলোচনা সভা। আচ্ছা, এটা আমি ছোট্ট করে লিখে দিলাম, আলোচনা, পয়েন্টটা দেওয়া আছে, আলোচনা সভার আয়োজন, এরকম কিছু একটা লিখেছি, তাই তো? পরামর্শ আলোচনা সভার আয়োজন, এইটা একটু ভালো করে বুঝে নাও। বিশ্ববিদ্যালয় শিক্ষা বা কলেজের শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ত্রুটি রয়েছে, ছেলেমেয়েরা হচ্ছে অত্যাধিক পাকা। কি বললাম? অত্যাধিক পাকা, মানে রাজনীতির সাথে যুক্ত। কলেজে প্রবেশ করেছে মানে ও হচ্ছে, থাক আর বললাম না, ও বিশাল কিছু, তাই তো? কলেজে প্রবেশ করেছে, আমি কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, একটা বড় সড়ো কেটিএম নিয়ে চলে আসলো, তাই তো? কলেজে অনেকে দেখবে, তোমরা এরপরে কলেজে যাবে, অনেক স্টুডেন্টসকে দেখবে যারা কলেজে, হ্যাঁ কথা বলো, বা দেখবে অনেক স্টুডেন্টসকে দেখবে যারা কলেজে পড়াশোনা করতেই আসে না, রাজনীতি করতে আসছে, হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসছে, এই ধরনের বিষয়গুলো চলে আসবে। তার মানে মাথায় ঢোকাতে হবে, কলেজটা কিন্তু সেইটার জন্য নয়, কলেজটা কিন্তু শৃঙ্খলাটাকে হারানোর জন্য নয়, কলেজটা কিসের জন্য? শিক্ষার জন্য। তাহলে একটা শিক্ষার্থী কি করে কলেজে ভালো করে মানিয়ে নেবে, এই সমস্ত বিষয়গুলো থেকে দূরে থাকবে, রাজনীতি থেকে বা এই ছাত্র শৃঙ্খলাহীন এরকম কোনো বিষয় কাজকর্ম, সেগুলো থেকে দূরে থাকবে। এগুলো নিয়েও কিন্তু কলেজের প্রফেসর বা কলেজের অ্যাসোসিয়েট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারাই বলো না কারো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বা প্রফেসরবৃন্দ, অধ্যাপকবৃন্দ আর কি, তারা কিন্তু এরকম একটা আলোচনা সভার আয়োজন করবে, যেখানে ছাত্র এবং শিক্ষক ও অভিভাবক একসাথে কিন্তু কী হবে? আলোচনা করবে এবং আলোচনা করে সুপরামর্শ দেবে। কাদের সুপরামর্শ দেবে? স্টুডেন্টসদেরকে। অভিভাবক এবং টিচার আলোচনা করে ছাত্রদেরকে পরামর্শ দেবে যে এই কাজটা দূর করতে গেলে কি কি করা দরকার। এই সুপারিশও কিন্তু কোঠারি কমিশন করেছেন বা ভারতীয় শিক্ষা কমিশন। তাহলে টোটাল বিষয়বস্তু আশা করি ক্লিয়ার হয়েছে, কারোর কোনো সমস্যা নেই তো? আশা করি তোমাদেরও থাকবে না, তোমাদের তো জিজ্ঞেস করার দরকার নেই, সমস্যা থাকলে তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস রয়েছে যদিও। তো যাই হোক, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, লাস্টে তো একটা আমার বেদবাক্য আছেই, সেটা জানো কি? সেটা মন্তব্য। তাহলে মন্তব্যটা কিন্তু অবশ্যই দেবে, মন্তব্য দিলে সেটা একটা প্লাস পয়েন্ট, নাম্বার কাটার কোনো জায়গায় নেই। মানে এগুলো তো তুমি নিজের মতো করে লিখে তুমি কি বুঝলে, জাস্ট 2 থেকে 3 লাইনে, এর বাইরে আর কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল আজকের বিষয়। তাহলে কোঠারি কমিশনের শ্রাদ্ধ শান্তি আজকে কমপ্লিট, সবাই খেয়ে নিছো, এবার বাড়ি চলে যাওয়া, কোনো সমস্যা নেই। ভালো করে নোটসটা রেডি করে নাও, পরীক্ষাতে কিন্তু 100% আসার চান্স রয়েছে। আগামী দিন থেকে তোমাদের নেক্সট অধ্যায় শুরু হবে। ওকে, তো চলো ভালো করে ক্লাসটা করে নাও। আর যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে এবং অবশ্যই কিন্তু লাইক করবে। আর ক্লাসটি কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবে, কারণ তোমাদের কমেন্টসের উপর বেস করে কিন্তু আমি পরবর্তী ক্লাসগুলোকে আরও আপডেট করতে পারবো। ওকে, তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।